আমাদের বিদ্যালয়ের দ্বাদশ শ্রেণীর ইতিহাস বিভাগের সকল ছাত্রছাত্রীদের স্বাগত জানাই। আজ আমরা তোমাদের দ্বিতীয় অধ্যায়ের একটা টপিক নিয়ে আলোচনা করব। বিষয়টা হলো সাম্রাজ্যবাদ। সাম্রাজ্যবাদ কাকে বলে এবং এর উদ্ভবের কারণ কি ছিল, এই নিয়ে আজকে আমরা আলোচনা করব। প্রথমে আমরা বলবো সাম্রাজ্যবাদ কাকে বলে। তোমরা তো উপনিবেশবাদ সম্পর্কে জানো। সেই উপনিবেশবাদের চরম অবস্থা হলো সাম্রাজ্যবাদ। যখন উপনিবেশের আয়তন ও সংখ্যা বৃদ্ধি পায় এবং আয়তনের সংখ্যা বৃদ্ধি পাওয়ার ফলেই তা সাম্রাজ্যে পরিণত হয়। সাম্রাজ্যবাদ, যাকে ইংরেজিতে বলা হয় ইম্পেরিয়ালিজম, এই ইম্পেরিয়ালিজম শব্দটির উৎপত্তি একটি ল্যাটিন শব্দ ইম্পেরিয়াম থেকে। ইম্পেরিয়ামের অর্থ সর্বময় কর্তৃত্ব। প্রথম দিকে সাম্রাজ্যবাদের অর্থ ছিল সামরিক কর্তৃত্ব। প্রথমে এই সাম্রাজ্যবাদকে নিন্দাসূচক অর্থে ব্যবহার করা হতো। পরবর্তীকালে সাম্রাজ্যবাদের অর্থ দ্বারায় বৃহৎ রাষ্ট্র কর্তৃক অপেক্ষাকৃত দুর্বল ও ক্ষুদ্র রাষ্ট্রের উপর ঔপনিবেশিক শাসন প্রতিষ্ঠা করা। তার মানে বুঝতে পারছো উপনিবেশবাদের সঙ্গে সাম্রাজ্যবাদের একটা সম্পর্ক আছে। অর্থাৎ কিনা উপনিবেশবাদরাই একসময় সাম্রাজ্যবাদে পরিণত হয়। সাধারণভাবে কোন একটি রাষ্ট্র কর্তৃক নিজের স্বার্থে অন্য দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব খর্ব করে সেই দেশ বা জাতির উপর প্রভুত্ব স্থাপনের যে নীতি ও কর্মপন্থা, তাকে বলা হয় সাম্রাজ্যবাদ। সাম্রাজ্যবাদ বলতে শুধু বিজিত দেশের উপর ভৌগোলিক অধিকার প্রতিষ্ঠাই বোঝায় না, এর ব্যাপক অর্থ আছে। ব্যাপক অর্থে সাম্রাজ্যবাদ বলতে ভৌগোলিক অধিকারের পাশাপাশি ওই বিজিত দেশের জনসম্পদ, অর্থ সম্পদ ও সংস্কৃতিকে সাম্রাজ্যবাদী দেশের স্বার্থে ব্যবহার করাকে বোঝায়। এই সাম্রাজ্যবাদ কাকে বলে এ সম্পর্কে বিভিন্ন ঐতিহাসিক তথা বিভিন্ন ব্যক্তি বিভিন্ন সংজ্ঞা প্রদান করেছেন। তার মধ্যে আমরা গুরুত্বপূর্ণ কয়েকজনের সংজ্ঞা নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা লেনিনের সাম্রাজ্যবাদ সংক্রান্ত যে সংজ্ঞা, সেটাই বলবো। লেনিন, যার পুরো নাম ভ্লাদিমির ইলিচ উলিয়ানভ লেনিন, তিনি এই সাম্রাজ্যবাদ সংক্রান্ত একটা বই লিখেছিলেন। বইটার নাম হলো ইংরেজিতে ইম্পেরিয়ালিজম, দি হাইয়েস্ট স্টেজ অফ ক্যাপিটালিজম। বাংলায় যার তর্জমা করলে দাঁড়ায় সাম্রাজ্যবাদ পুঁজিবাদের সর্বোচ্চ পর্যায়। এই গ্রন্থে লেনিন বলেছেন পুঁজিবাদের জঠরে সাম্রাজ্যবাদের জন্ম। সাম্রাজ্যবাদ হলো পুঁজিবাদের একচেটিয়া পর্যায়, অর্থাৎ পুঁজিবাদের গর্ভ থেকেই সাম্রাজ্যবাদের জন্ম হয়, সৃষ্টি হয়। দ্বিতীয়ত আরেকজন ঐতিহাসিক তথা গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব, যিনি সাম্রাজ্যবাদ সংক্রান্ত একটি বই লিখেছিলেন। বইটির ইংরেজির নাম হলো ইম্পেরিয়ালিজম এ স্টাডি, বাংলায় হয় সাম্রাজ্যবাদ একটি সমীক্ষা। এই বইতে তিনি বলেছেন যে ধনবন্টনের অসাম্যের জন্যই সাম্রাজ্যবাদের উদ্ভব ঘটেছে। আর তার তিনি ব্যাখ্যা দিয়েছেন। সবকিছু বিচার বিশ্লেষণ করে ব্যাপারটা এরকম দাঁড়ায়, প্রাথমিক স্তরে জাতীয়তাবোধ অন্য দেশে উপনিবেশ গড়ে তোলার প্রেরণা যোগায়, যা পরবর্তীকালে সাম্রাজ্যবাদের রূপ নেয়। পরে একজনের মত আমরা বলবো, তিনি হলেন মরিস জুলিয়ান বন। এই মরিস জুলিয়ান বন, তার মতে সাম্রাজ্যবাদ হলো সাম্রাজ্য স্থাপন,
সংগঠন ও রক্ষণাবেক্ষণের এমন একটি নীতি যার দ্বারা একটি দেশ অন্য দেশকে অধীনস্থ করে নেয়। এর ব্যাপারটা বুঝতে পারলে। আরেকজন হলো সিডি বার্নস। এই বার্নসের মতে সাম্রাজ্যবাদ হলো বিভিন্ন দেশে ও জাতির উপর চাপিয়ে দেওয়া এক ধরনের আইন ও শাসন ব্যবস্থা। পাঁচ নম্বর হলো মর্গেনথাউয়ের মত। হান্স জে মর্গেনথাউ তার মতে নিজ এলাকার বাইরে রাষ্ট্রীয় ক্ষমতার সম্প্রসারণই হলো সাম্রাজ্যবাদ। হিলফার্ডিং তিনি বলেছেন সাম্রাজ্যবাদ হলো একচেটিয়া পুঁজির স্বার্থ রক্ষাকারী ব্যবস্থা। এখানে একটু দেখবি একটা অক্ষর বাদ পড়ে গেছে, এখানে স্বার্থ রক্ষাকারী ব্যবস্থা। আর বেয়ার্ডের মতে চার্লস বেয়ার্ড তিনি বলছেন সাম্রাজ্যবাদ হলো কোনো একটি রাষ্ট্র কর্তৃক অপর রাষ্ট্রের ভূখণ্ড দখল এবং তার উপর নিজের প্রভাব প্রতিষ্ঠা করা। তাহলে আমরা দেখলাম বিভিন্ন ব্যক্তি বা ঐতিহাসিক বিভিন্ন দৃষ্টিকোণ থেকে সাম্রাজ্যবাদী সংজ্ঞা প্রদান করেছেন। তারা যেভাবে সাম্রাজ্যবাদের সংজ্ঞা প্রদান করুক না কেন তার অর্থ কিন্তু একই। এবার আমরা আলোচনা করব সাম্রাজ্যবাদের উদ্ভবের কারণ কি ছিল বা উদ্দেশ্য কি ছিল। সাম্রাজ্যবাদের উদ্ভবের যতগুলো কারণ ছিল তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্থনৈতিক কারণ। এ বিষয়ে হবসন, লেনিন, হিলফার্ডিং তারা অর্থনৈতিক কারণের উপর বেশি গুরুত্ব আরোপ করেছেন। এদের মধ্যে অনেকেই এই অর্থনৈতিক কারণটার উপর গুরুত্ব দিয়েছেন। এই সাম্রাজ্যবাদের উদ্ভবের অর্থনৈতিক কারণ ব্যাখ্যা করলে দেখা যায় যে শিল্প বিপ্লবের ফলে এরপর বিভিন্ন দেশে যেমন ইংল্যান্ড, ফ্রান্স, স্পেন, পর্তুগাল, বেলজিয়াম, নেদারল্যান্ড এই দেশগুলো শিল্পের প্রয়োজনীয় কাঁচামাল আমদানি ও সুলভে শ্রমিক সংগ্রহ, শিল্পে উৎপন্ন দ্রব্যগুলো বিক্রি এবং তাদের হাতে যে মূলধন এবং পুঁজি আছে সেগুলো বিনিয়োগের জন্য তারা উপনিবেশ স্থাপন করেছিল। তারা অর্থাৎ এই দেশগুলো আরো বেশি করে মুনাফা লাভের আশায় বা উদ্দেশ্যে এশিয়ায়, আফ্রিকা ও ল্যাটিন আমেরিকায় বিভিন্ন উপনিবেশ প্রতিষ্ঠা করেছিল। আর এই উপনিবেশগুলোই ধীরে ধীরে সাম্রাজ্যে পরিণত হয়েছিল, অর্থাৎ কিনা উপনিবেশবাদী সাম্রাজ্যবাদে পরিণত হয়েছিল। রাজনৈতিক কারণ। সাম্রাজ্যবাদ প্রতিষ্ঠার আরেকটি গুরুত্বপূর্ণ কারণ হল রাজনৈতিক কারণ। উপনিবেশবাদের উদ্ভবের রাজনৈতিক কারণ যথেষ্ট গুরুত্বপূর্ণ, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। এখানে আমরা দেখব যে 19 শতকের 7-এর দশকে অর্থাৎ 1870-এর পর ইউরোপের বিভিন্ন দেশে এক ধরনের বিকৃত বা সংকীর্ণ জাতীয়তাবাদের উদ্ভব ঘটেছে, যেটা আমরা উপনিবেশবাদে আলোচনা করেছি। এই যে বিকৃত বা সংকীর্ণ জাতীয়তাবাদ, এই বিকৃত বা সংকীর্ণ জাতীয়তাবাদের জন্যই ইউরোপের বিভিন্ন দেশ নিজের জাতিকে শ্রেষ্ঠ জাতি বলে মনে করত এবং অপর জাতিকে বা দেশকে তারা হেয় করার চেষ্টা করত। যদি উদাহরণ দেওয়া যায় তাহলে দেখবো আমরা এইভাবে জার্মানির একদল দার্শনিক, ঐতিহাসিক বা সাহিত্যিক কান্ট, হেগেল এরকম অনেক আছেন, বোহেমিয়ার, এরা প্রচার করেছিলেন যে জার্মানির টিউটনিক জাতি হলো পৃথিবীর শ্রেষ্ঠ জাতি। জার্মানির টিউটন জাতি হলো বিশুদ্ধ আর্য জাতির বংশধর, যেটা পরবর্তীকালে হিটলার প্রচার করেছিলেন, যেটাকে তার হেরেনভক তত্ত্ব বলা হয়। আর ইংল্যান্ডের একজন লেখক হুমাল্লি তিনি বলছেন ইংল্যান্ডের অ্যাংলো সেকশন জাতি হলো পৃথিবীর শ্রেষ্ঠ জাতি। ফ্রান্সের একজন সাহিত্যিক পয়েনকারী তিনি বলছেন ল্যাটিন জাতি হলো পৃথিবীর শ্রেষ্ঠ জাতি। এভাবে বিভিন্ন দেশের মধ্যে এক ধরনের উগ্র বা সংকীর্ণ মানসিকতা তৈরি হয়, যারা নিজের দেশকে, নিজ জাতিকে শ্রেষ্ঠ এবং জাতিকে হেয় করার জন্য কি বলা যায়
ব্যস্ত হয়ে পড়েছিল বা কাজে লিপ্ত হয়েছিল। এছাড়া এই যে উগ্রজাতীয়তাবাদ এর পাশাপাশি আরেকটা জিনিস কাজ করেছিল, সেটা হলো যে তারা বিভিন্ন দেশে যখন উপনিবেশ প্রতিষ্ঠা করলো, সেই উপনিবেশ স্থাপনের পাশাপাশি তার রাজনৈতিক আধিপত্য প্রতিষ্ঠা করে নিজেদের সর্বাধিক ক্ষমতা ও মর্যাদার আসনে প্রতিষ্ঠা করতে তৎপর হয়েছিল। অর্থাৎ এই সময় ইউরোপের বিভিন্ন দেশের এরকম ধারণা হয়েছিল যে যে দেশে যত উপনিবেশ আছে তার মর্যাদা এবং ক্ষমতা তত বেশি। এই সর্বাধিক ক্ষমতা ও মর্যাদার আসনে প্রতিষ্ঠা করার জন্য তারা কি করেছিল, সেই সকল দেশে বা উপনিবেশগুলিতে রাজনৈতিক আধিপত্য প্রতিষ্ঠা করেছিল। ফলে ওই উপনিবেশগুলির সার্বভৌমত্ব এবং স্বাধীনতা তারা ক্ষুণ্ণ করেছিল এবং সেই উপনিবেশগুলি সাম্রাজ্যে পরিণত হয়েছিল, অর্থাৎ কিনা উপনিবেশবাদ সাম্রাজ্যবাদে পরিণত হয়েছিল। আরেকটি গুরুত্বপূর্ণ কারণ সাম্রাজ্যবাদের উদ্ভবের, যেটা হলো সামরিক কারণ। সামরিক বৃদ্ধির প্রচেষ্টা ইউরোপের সকল শিল্পোন্নত দেশেরই ছিল। এই শিল্পোন্নত দেশগুলো এশিয়া, আফ্রিকা ও লাতিন আমেরিকায় তাদের বাণিজ্যিক ও রাজনৈতিক আধিপত্যকে সুরক্ষিত করতে চেয়েছিল এবং এই সুরক্ষার নামে তারা সেখানে সামরিক ঘাঁটি দখল করেছিল এবং সেই সকল উপনিবেশের যে জলপথ আছে তার উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছিল এবং অনেকেই করার চেষ্টা করেছিল। আর যার ফলেই উপনিবেশগুলো সাম্রাজ্যে পরিণত হয়েছিল, অর্থাৎ তাদের উপনিবেশবাদ সাম্রাজ্যবাদে পরিণত হয়েছিল। যদি উদাহরণ দেওয়া যায় তাহলে দেখবো এই সামরিক কারণেই ব্রিটেন জিব্রাল্টার প্রণালী, মাল্টা, এডেন ও সিঙ্গাপুরে তাদের সামরিক আধিপত্য প্রতিষ্ঠা করেছিল বা শক্তি বৃদ্ধির চেষ্টা করেছিল। 4 নম্বর কারণ সামাজিক কারণ। তোমরা উপনিবেশবাদে দেখেছো সামাজিক কারণ কি ছিল, যে এই সময় অর্থাৎ 19 শতকে ইউরোপের বিভিন্ন দেশে জনসংখ্যা অস্বাভাবিক হারে বেড়ে গেছিল। ফলে দেশের আয়তন বাড়েনি, কিন্তু জনসংখ্যা বৃদ্ধির ফলে সেখানকার কর্মসংস্থানের অভাব দেখা দিয়েছিল, বাসস্থানের অভাব দেখা দিয়েছিল। তাই যে উদ্বৃত্ত জনসংখ্যা তাদের বাসস্থান এবং কর্মসংস্থানের তাগিদেই তারা কি করেছিল, নতুন নতুন ভূখণ্ড দখলের চেষ্টা করেছিল এবং পরিণতি হিসেবে সাম্রাজ্যবাদের উদ্ভব করেছিল। এই সামাজিক কারণের ক্ষেত্রে আরেকটা বিষয় আলোচনা করা যায়, সেটা হলো জাতীয় নিরাপত্তা রক্ষার অজুহাত। অর্থাৎ কিনা ইউরোপের দেশগুলি জাতীয় নিরাপত্তা রক্ষার অজুহাতে এশিয়া, আফ্রিকা, ল্যাটিন আমেরিকা এই ইউরোপের কোন কোন অঞ্চলে তারা কি করেছিল, সেই অঞ্চলের ভূখণ্ডগুলো তারা দখল করেছিল। যেমন জার্মানি ইউরোপের কিছু ভূখণ্ড দখল করেছিল, জাপান সুদূর প্রাচ্যে, মার্কিন যুক্তরাষ্ট্র লাতিন আমেরিকায়, ফ্রান্স রাইন অঞ্চলে এবং ফ্রান্স ইংল্যান্ডের সঙ্গে সঙ্গে আফ্রিকায়, ইতালিও আফ্রিকার উপর প্রতিষ্ঠার চেষ্টা করেছিল। আর এই প্রচেষ্টা থেকেই জাতীয় নিরাপত্তা রক্ষার অজুহাতে তারা যখন ওই সকল অঞ্চলে তাদের অধিকার প্রতিষ্ঠার প্রতিযোগিতা লিপ্ত হলো, তখনই সাম্রাজ্যবাদের উদ্ভব ঘটলো। 5 নম্বর অন্যান্য কারণ। এটাও তোমরা উপনিবেশবাদের আলোচনায় জানো বা পড়েছো, যে খ্রিস্টান মিশনারি বা জেসুইট মিশনারি যারা ছিল তারা তাদের ধর্ম প্রচারের জন্য আফ্রিকা, এশিয়া এবং লাতিন আমেরিকা প্রবেশ করেছিল। তারা ধর্ম প্রচারের মুখোশে সেখানে কিন্তু সাম্রাজ্যবাদী কার্যকলাপে লিপ্ত হয়েছিল। আবার তাদের সঙ্গে সঙ্গে সাম্রাজ্যবাদী বিভিন্ন শক্তিগুলো, শাসকরা ওই সকল অঞ্চলে প্রবেশ করে এই যে মিশনারি বা ধর্মপ্রচারক যারা এশিয়া, আফ্রিকা, লাতিন আমেরিকায় ধর্মপ্রচারের উদ্দেশ্যে গিয়েছিলেন, এরা সেখানে ধর্মপ্রচারের মুখোশ পরে সাম্রাজ্যবাদী কার্যকলাপে লিপ্ত হয়েছিল। তাছাড়া তাদের সঙ্গে ওই সকল অঞ্চলে সাম্রাজ্যবাদী শাসকরাও প্রবেশ করেছিল, করে সেই সকল অঞ্চলগুলো দখল করে তাদের সার্বভৌমত্ব নষ্ট করলেই সাম্রাজ্যবাদের উদ্ভব ঘটে। এখানে আরেকটা বিষয় আছে, যে ইউরোপের দেশগুলো জাতিগুলো নিজেদেরকে সম্ভব উন্নত ভাবত, আর এশিয়া, আফ্রিকার, লাতিন আমেরিকার জাতিগুলোকে অসভ্য উন্নত ভাবত। তাই এই ইউরোপীয় শ্বেতাঙ্গরা মনে করতেন যে ওই সকল অসভ্য অন্য জাতিগুলোকে উন্নত করে তোলা শ্বেতাঙ্গ জাতির দায়বদ্ধতা আছে। এখানে আমরা জুলি ফেরির নাম জানি, এখানে আমরা রুডিয়ার্ড কিপলিং এর নাম জানি।
যেখানে আমরা দেখবো শ্বেতাঙ্গ জাতির দায়বদ্ধতা বলে তাদের সেই যে বক্তব্য। তাই এই যে শ্বেতাঙ্গ জাতিরা আহ ওই অনুন্নত জাতিগুলোকে উন্নত করে তোলার জন্য দায়বদ্ধ, এই দায়বদ্ধতার অজুহাতেই তারা কি করেছিল, সেখানে সাম্রাজ্যবাদী নীতি অনুসরণ করেছিল, ফলে সাম্রাজ্যবাদের উদ্ভব ঘটেছিল। তাহলে আমরা দেখতে পাচ্ছি কি, যে সাম্রাজ্যবাদের উদ্ভবের বিভিন্ন কারণ বিদ্যমান, কোনো একটি কারণে বা দুটি কারণে সাম্রাজ্যবাদের উদ্ভব ঘটেনি, বিভিন্ন কারণে সাম্রাজ্যবাদের উদ্ভব ঘটেছিল। তাহলে আজকে থাকলো, সবাইকে ধন্যবাদ।